আমার স্বামী মারা যাওয়ার পর বাড়িতে একমাত্র পুরুষ ছিলেন আমার শ্বশুর, যাকে এখন আমি রমেশজি বলব। তিনি আমার খুব খেয়াল রাখতেন এবং প্রায়ই গভীর রাতে আমাকে তার ঘরে ডাকতেন। এক রাতে রমেশজি আমাকে তার ঘরে ডেকে বিছানার চাদর বদলাতে বললেন। আমি যখন ঝুঁকে কাজ করছিলাম, তিনি পেছন থেকে আমাকে ধরে ফেললেন। আমিও আমার স্বামী ছাড়া অনেক মাস ধরে একা ছিলাম এবং সেই মুহূর্তে আমি তাকে থামানোর চেষ্টা করিনি। সেই রাতে রমেশজি আমার সাথে সময় কাটালেন। পরের দিন আমার শাশুড়ি, যাকে আমি এখন মঞ্জু মা বলব, আমাকে ডাকলেন। বৌমা, একটু জল আনো, তোমার শ্বশুর এসেছেন। তার কথা শুনে আমি আমার ঘর থেকে বেরিয়ে এলাম। আমি জানতাম না তিনি কোন শ্বশুরের কথা বলছেন, কারণ আমার আসল শ্বশুর তো 3 বছর আগে মারা গেছেন। আমি রান্নাঘর থেকে জলের গ্লাস নিয়ে হলে পৌঁছলাম। সেখানে একজন ব্যক্তি বসেছিলেন, যাকে শ্বশুরের বয়সের মনে হচ্ছিল না। আমি ভাবলাম হয়তো কোনো আত্মীয় হবে। আমি সেই ব্যক্তিকে বললাম, ভাইজা, জল নিন। মঞ্জুমা হেসে বললেন, ইনি তোমার ভাইজান নন, তোমার শ্বশুর। আমি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলাম। তিনি বললেন, ইনি আমার দুঃসম্পর্কের ভাই, অজয়। বেরিয়ে এলাম। আমি জানতাম না তিনি কোন শ্বশুরের কথা বলছেন, কারণ আমার আসল শ্বশুর তো 3 বছর আগে মারা গেছেন। আমি রান্নাঘর থেকে জলের গ্লাস নিয়ে হলে পৌঁছলাম। সেখানে একজন ব্যক্তি বসেছিলেন, যাকে শ্বশুরের বয়সের মনে হচ্ছিল না। আমি ভাবলাম হয়তো কোনো আত্মীয় হবে। আমি সেই ব্যক্তিকে বললাম, ভাইজা, জল নিন। মঞ্জুমা হেসে বললেন, ইনি তোমার ভাইজান নন, তোমার শ্বশুর। আমি এক মুহূর্তের জন্য হতবাক। তিনি বললেন, ইনি আমার দুঃসম্পর্কের ভাই অজয়। মঞ্জু মায়ের বয়স 55 বছর ছিল, কিন্তু সামনে বসে থাকা অজয়কে 35 বছরের মনে হচ্ছিল। তিনি বললেন, অজয় প্রথমবার আমাদের বাড়িতে এসেছে। তুমি একে আগে কখনো দেখোনি। সে কিছুদিন আমাদের সাথে থাকবে, কারণ শহরে তার কিছু কাজ আছে। আমি তার কথা মেনে নিলাম এবং নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে গেলাম। আজ শনিবার ছিল এবং আমি বাড়িতে ছিলাম, নইলে আমাকে রোজ সকালে স্কুলে যেতে হতো, যেখানে আমি শিক্ষিকা। রাতে যখন আমি আমার ছেলেকে, যার নাম এখন আমি রোহন বলবো, ঘুম পাড়াচ্ছিলাম, আমার বারবার মনে হচ্ছিল যেন আমার ঘরে কেউ ঘুরছে। অবশেষে আমি উঠলাম এবং দরজা খুললাম। বাইরে সত্যি কেউ ছিল এবং তিনি ছিলেন অজয়। আমাকে দেখে তিনি একটু ঘাবড়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার কিছু দরকার? তিনি বললেন, না, শুধু ঘুম আসছিল না, তাই এদিক ওদিক ঘুরছিলাম। অজয়ের ঘর আমার ঘরের ঠিক পাশেই ছিল, তাই আমি তাকে বলতে পারছিলাম না যে আপনি আমার ঘরের বাইরে কেন ঘুরছেন। আমি বললাম, ঠিক আছে, এবং আমার ঘরে ফিরে যেতে লাগলাম। তখনই তিনি আমার হাত ধরে ফেললেন। তার চোখে হালকা হালকা জল ছিল। তিনি আমার চোখের জল মুছে জিজ্ঞেস করলেন, আমি কি তোমার ঘরে আসতে পারি? আমি না বলার সাহস জোগাতে পারলাম না। তিনি ঘরে এলেন এবং বিছানার এক কোণে বসে পড়লেন। রোহন সেখানে ঘুমোচ্ছিল। অজয় আমার হাত ধরে আমাকে তার পাশে বসালেন এবং বললেন, প্রিয়া, আমি তোমার চোখের জলের কারণ জানি। তোমার চোখের জলে তোমার স্বামীর স্মৃতি আছে। প্রথম সাক্ষাতেই তিনি আমার দুঃখ বুঝতে পেরেছিলেন। আমি মঞ্জুমা এবং রমেশজির সাথে 3 বছর কাটিয়েছি, কিন্তু তারা কখনো আমার চোখের জল দেখেনি। অজয় আমার হাত ধরে বললেন, যা হয়ে গেছে তা ভুলে যেতে হবে। আমি বুঝতে পারছিলাম তিনি কি বলতে চাইছেন, কিন্তু আমার চোখের জল থামছিল না। তিনি আমার জন্য জল আনলেন। জল পান করার পর আমি একটু শান্ত হলাম। তারপর তিনি তার ভ্রমণের গল্প শোনাতে লাগলেন। আমার মুখে হাসি আনার চেষ্টা করতে লাগলেন। তার কথা শেষই হচ্ছিল না। যখন আমি ঘড়ি দেখলাম, তখন রাত 2টা বাজছিল। আমাকে সকালে তাড়াতাড়ি উঠে ঘরের কাজ ছাড়তে হতো এবং স্কুলেও যেতে হতো। আমি অজয়কে বললাম, আমার সকালে দেরি হয়ে যাবে, এখন আমাকে ঘুমাতে হবে। তিনি তার ঘরে চলে গেলেন এবং আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার উঠতে দেরি হয়ে গেল। রোজ আমি স্কুলে যাওয়ার জন্য বাস নিতাম। সকালে রোহন এবং মঞ্জুমাকে নাস্তা দিয়ে আমি স্কুলের জন্য বের হতে যাচ্ছিলাম। তখনই অজয় বললেন, আজ আমি তোমাকে স্কুলে ছেড়ে দেব। আমার স্বামীর পুরনো বাইক 3 বছর ধরে বাইরে দাঁড়িয়েছিল। আমি সপ্তাহে একবার সেটি পরিষ্কার করতাম,
তাই সেটি চলার মতো ছিল। আজ অজয় সেটি চালানোর সিদ্ধান্ত নিলেন। মঞ্জুমাও আমাকে তাদের সাথে যেতে বললেন। আমি অজয়ের সাথে বাইকে বসলাম। বাইকে বসতেই আমি তার কাঁধে হাত রাখলাম, যেমন আমি আমার স্বামীর সাথে করতাম। তখনই আমি মঞ্জুমায়ের দিকে তাকালাম এবং মনে পড়ল যে ইনি আমার শ্বশুর। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম, কিন্তু একটু এগিয়ে যাওয়ার পর আমার হাত আবার তার কাঁধে চলে গেল। এবার যখন আমি হাত সরানোর চেষ্টা করলাম, তখন তিনি আমার হাত ধরে আবার তার কাঁধে রেখে দিলেন। বদলানোর সময় হঠাৎ অজয় আমার ঘরে চলে এলেন। আমি তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম। তিনিও মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, আমাকে ক্ষমা করো, আমার হঠাৎ আসা উচিত হয়নি। আমি কাপড় বদলে বাইরে এসে জিজ্ঞেস করলাম, আপনার কিছু লাগবে? তিনি বললেন, প্রিয়া, আমার খুব খিদে পেয়েছে। শুনেছি তুমি খুব সুস্বাদু বেগুন ভাজা বানাও। আজ তোমার হাতে স্বাদ নিতে যাই। আমি রান্নাঘরে বেগুন ভাজা বানানোর সিদ্ধান্ত নিলাম। অজয়ও আমার পেছনে পেছনে রান্নাঘরে এলেন। সবজি বানানোর সময় হঠাৎ গরম তেলে ছিটে অজয়ের বুকে পড়ল। তিনি ব্যথায় কাতরে উঠলেন। আমি আমার ঘর থেকে ক্রিম এনে তার বুকে লাগালাম। সেই সময় আমি তার খুব কাছাকাছি ছিলাম। আমার মনোযোগ ক্রিম লাগানোর দিকে ছিল, কিন্তু আমার মন অন্য কোথাও চলে যাচ্ছিল। তিনি বললেন, তোমার হাত যেমন আমার বুকের উপর চলছে, তেমনি আমার সমস্ত ব্যথা উধাও হয়ে গেছে। আমি তার মুখের দিকে তাকালাম, তো তার অবস্থা ঠিক মনে হল না। আমি ধীরে তার থেকে দূরে সরে যেতে লাগলাম। তখনই মঞ্জুমা সেখানে চলে এলেন। আমাকে অজয়ের এত কাছাকাছি দেখে তিনি আমাকে অদ্ভুত চোখে দেখতে লাগলেন। আমি চোখ নামিয়ে নিলাম এবং নিজের কাজে লেগে গেলাম। মঞ্জুমা এ বিষয়ে কিছু বললেন না, কিন্তু এখন স্যার আমার পেছনে থাকাটা নিশ্চয়ই শোনাচ্ছি। আমাকে খটকা লাগতে লাগল। আমি তাকে অভিযোগ করার সাহস জোগাড় করতে পারলাম না। রোহান এখন তার নতুন দাদুর সাথে খুব মিশে গিয়েছিল। সে রাতে ঘুমানোর আগে অজয়কে আমাদের ঘরে আনত এবং তাদের সাথে খেলত। আমি অজয়কে বলতে পারতাম না যে তারা তাদের ঘরে চলে যান, কিন্তু রোহানকে তাদের সামনে বকাঝোকা করতাম। কিন্তু সে ছোট এবং অজয় ইচ্ছাকৃতভাবে আমার ঘরে থাকার অজুহাত খুঁজে নিতেন। এক রাতে রোহান খিদে কাশতে লাগল। অজয় আমার ঘরের সাথে খেলছিলেন। আমি রান্নাঘর থেকে দুধ আনতে গেলাম। যখন আমি ফিরলাম, রোহান ঘুমিয়ে পড়েছিল। আমি দুধ আবার রান্নাঘরে রাখতে যাচ্ছিলাম। তখনই অজয় বললেন, রোহান তো ঘুমিয়ে গেল, কিন্তু তার দাদুর খিদে পেয়েছে, এই দুধ আমাকে দাও। যখন আমি তাকে দুধের গ্লাস দিলাম, তখন তিনি আমার হাত জোরে ধরে ফেললেন। আমি বললাম, এটা কি করছেন? তিনি বললেন, প্রিয়া, আমি আগেও বলেছিলাম, যখন আমরা একা থাকব তখন আমাকে শ্বশুরমশাই বলে ডেকো না। এবং হ্যাঁ, আমি তোমার হাত তাই ধরেছি কারণ তুমি সবসময় আমার থেকে চোখ লুকিয়ে পালিয়ে যাও। আজ আমার সাথে একটু কথা বলো। তার কথাই আমি তার পাশে বসে পড়লাম। তিনি বললেন, তোমার স্বামী চলে গেছেন 3 বছর হয়ে গেল। তুমি কতদিন কাঁচতে থাকবে? তুমি এত সুন্দরী, তোমার বয়সও এখনও আছে। তুমি কতদিন এভাবে বাঁচবে? তোমার না, কিন্তু রোহানের তো তার বাবার প্রয়োজন। আমি ভেবেছিলাম যে আমি দ্বিতীয় বিয়ের বিরুদ্ধে। আমি এই বিষয়ে বেশি কথা বললাম না। তবুও তিনি আমাকে বোঝাতে থাকলেন। তিনি জিজ্ঞেস করলেন, যদি তুমি কাউকে বিশ্বাস না করো তাহলে বলো, আমি তোমাকে কেমন মনে হয়? তার প্রশ্নে আমি তাকে দেখতেই থাকলাম। অজয়ের আসার পর বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল, কিন্তু আমি তার সম্পর্কে এমনটা কখনো ভাবিনি। আমি তার কথার জবাব দিলাম না। তিনি নিজের ঘরে চলে গেলেন এবং আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে হলে আমি দেখলাম যে রোহান অজয়ের কোলে ছিল। আমি সঙ্গে সঙ্গে অবাক হলাম। রোহানকে তার কোল থেকে টেনে নিলাম এবং নিজের ঘরে চলে গেলাম। পিছনে পিছনে মঞ্জু মাও চলে এলেন। তিনি বললেন, প্রিয়া, এটা কি করছো তুমি? তোমার শ্বশুরমশাই থেকে এভাবে কেন পালাচ্ছ? রোহান কত খুশি হয়ে তার দাদুর সাথে আছে। অজয় তাকে খাওয়াচ্ছিল এবং তুমি তাকে এভাবে টেনে আনলে যেন সে কোনো অচেনা লোক। আমার তোমার এই আচরণ একদম পছন্দ নয়। তার কথা শুনে আমি কিছু বলতে পারলাম না। সেদিন স্কুলে যাওয়ার জন্য বের হওয়ার সময় আমি অজয়কে কিছু বললাম না, কিন্তু মঞ্জুমা কঠোরভাবে বললেন, তোমাকে বাসে যাওয়ার দরকার নেই, অজয় তোমাকে ছেড়ে দেবেন। আমি চুপচাপ অজয়ের সাথে বাইকে বসে পড়লাম। স্কুলে পৌঁছানোর সময় আমি চুপ ছিলাম।
স্কুলের গেটে আমাকে ছেড়ে দিয়ে অজয় বললেন, প্রিয়া, তুমি কি আমার উপর রাগ করেছ? আমি তার দিকে তাকালামই না এবং স্কুলে চলে গেলাম। স্কুলে আমার বান্ধবী নেহা আমাকে বলল, প্রতি কয়েকদিন ধরে আমি দেখছি অজয় তোমার সাথে কেমন কথা বলছে, তোমাকে স্কুলে ছাড়তে আসে, মনে হয় তার মনে তোমার জন্য কিছু বিশেষ আছে। আমি তার কথার উত্তর দিইনি, কিন্তু এইসব আমার কাছে অদ্ভুত লাগছিল। অজয়ের আমাদের বাড়িতে আসার আসল উদ্দেশ্য কী ছিল? ধন্যবাদ। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন রোম্যান্টিক গল্প পেতে।